অন্ধকার। প্রিয়তা আলগোছে দরজা বন্ধ করে অন্ধকার হাতড়ে রুমে প্রবেশ করে। আবছা আলোয় সে দেখতে পায় আয়াজ বেডের অন্য পাশে ঘুরে শুয়ে আছে। প্রিয়তা ঢোক গিলে এগিয়ে যায়, কোনো শব্দ ছাড়া একপাশে চুপটি করে শুয়ে পড়ে। বিড়বিড় করে রাতটা যেন দ্রুত কেটে যায়। খিচে চোখ বন্ধ করে রাখতেই অনুভব হয় একটা হাত তাকে আঁকড়ে ধরেছে। তার খোপা করা চুলরাশি মেলে দিয়ে মুখ গুজেছে তার উন্মুক্ত ঘাড়ে। প্রিয়তা জমে যায়, নড়ার ক্ষমতা হারিয়ে ফেলে যেন। তার মনের সাথে সাথে দেহ যেন শত্রুতা শুরু করেছে তার সাথে। আয়াজ কানের কাছে ফিসফিস করে বলে, এবার পালান। প্রিয়তা উত্তর দিতে পারল না, কেবল নিজেকে শুধালো, আমার দেহ আমার মন আজ আমারই বিরুদ্ধে রুখেছে। সকালে প্রিয়তার ঘুম ভেঙেছে বেশ বেলা করে। ঘুম থেকে উঠে সে আয়াজকে পেল না। চুল হাত খোপা করে বিছানা থেকে নামতেই ব্যথায় টনটন করে উঠল শরীর। বিছানার একপাশে আয়াজের শার্ট পরে আছে। প্রিয়তার শার্টটা সযত্নে তুলে নিল। শার্ট থেকে পরিচিত স্নিগ্ধ একটা সুবাস এসে ধাক্কা লাগলো নাকে। প্রিয়তা চোখ বন্ধ করে সুবাস নিল। কেমন একটা আয়াজ আয়াজ ঘ্রাণ। আয়াজ মার্কেটে এসেছে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। প্রিয়তার বাসায় শোবার খাট, টেবিল আর ছোট্ট একটা কাপড় রাখার র্যাক ব্যতীত কিছুই নেই। সামনের রুমটা পুরোপুরি ফাঁকা পড়ে আছে। কাল থেকে আয়াজ চাকরির খোঁজ করতে নামবে। চাকরি পাওয়ার আগ পর্যন্ত এই ছোট্ট ফ্ল্যাটে মানিয়ে নিতে হবে। আয়াজের ফোন বেজে উঠল। শাকিলা বেগম কল করেছেন। আয়াজ কল রিসিভ করতেই ওপাশ থেকে শাকিলা বেগম কেঁদে ফেললেন। আয়াজের কথা শুনে শাকিলা আরো জোরে কেঁদে ফেললেন। কেমন আছো বাবা? ভালো আম্মু, আপনার দোয়ায় ভালো আছি। কাঁদছেন কেন? বাবা, প্রিয়তাকে নিয়ে বাসায় চলে এসো। তোমাদেরকে ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগছে। তোমার বাবা কথায় রাগ করো না। প্রিয়তা আমার স্ত্রী আম্মু, তার অসম্মান আমি মেনে নিব না। আমার জন্মদাতা পিতা আমার ভালোবাসাকে একান্তই ছেলেখেলা ভেবে নিয়েছে। তিনি টাকার মাধ্যমে আমার ভালোবাসা কিনতে চেয়েছে আম্মু। এতটা অসম্মানের পর কিভাবে ফিরে আসি? আমি কি অপরাধ করেছি বাবা? শাস্তি আমাকে কেন দিচ্ছিস? আপনি কোনো অপরাধ করেননি আম্মু। আপনার যখন ইচ্ছা হবে নাজিম চাচাকে বলবেন, তিনি আপনাকে আমার বাসায় পৌঁছে দিবে। আরও কিছু বলে ফোন কেটে দিল আয়াজ। তার বাবা ভীষণ ভালো মানুষ। আয়াজ তাকে অনেক সম্মান করে, কিন্তু তবুও তিনি তার প্রিয়তাকে হেলা করেছেন। এর মাফ তখনই হবে যখন সে নিজ থেকে আয়াজকে প্রিয়তার সহিত ঘরে ফিরে আসতে বলবে। আয়াজ যখন ফিরল তখন দুপুর 12টা। প্রিয়তা গালে হাত রেখে বারান্দায় বসেছিল, অপেক্ষা করছিল আয়াজ আসার। লজ্জার কারণে প্রিয়তাকে কল দিতে পারেনি। ছোট্ট একটা ট্রাক ভর্তি মাল জিনিস এনে থামলো গেটের সামনে। প্রিয়তা ভ্রু কুঁচকে তাকিয়ে দেখতে লাগলো। সোফা, কাবার্ড, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, এত কিছু কোথায় রাখবে? প্রিয়তা একবার ঘরে নজর বুলালো। সব কিছু ধরবে, তবে একটু গাদাগাদি হবে। গোছগাছ করতে করতে 3টা বেজে গেল। খাওয়া দাওয়া হয়নি, রান্নাটাও করা হয়নি। ঘামে আয়াজের শার্ট ভিজে চুপচুপ করছে। প্রিয়তা রান্নাঘরে গেল, লেবু দিয়ে 1 গ্লাস শরবত করলো। আয়াজকে শরবত দিতেই আয়াজ বাঁকা চোখে তাকালো, মিষ্টি হেসে বলল, ধন্যবাদ বউ। এই সামান্য কথাতেও প্রিয়তার গাল কেমন লাল হয়ে উঠল। আয়াজের মুখে বউ কথাটা তার ভীষণ প্রিয়। বুকের ভেতর আলাদা রকম শান্তি লাগে। আজ স্কুল ছিল না? আয়াজের কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় প্রিয়তা। ছোট করে উত্তর দেয়, ছিল, ছুটি নিয়েছি 2 দিনের। বরকে সময় দিতে। প্রিয়তার কান গরম হয়ে গেল। ছেলেটা সব সময় তাকে লজ্জায় ফেলার চেষ্টা করে। প্রিয়তাকে লজ্জা পেতে দেখে আয়াজ প্রগাঢ় হাসলো। কথা ঘুরিয়ে বলল, রান্না তো হয়নি, ঝটপট ফ্রেশ হয়ে নিন, বাইরে থেকে খেয়ে আসবো। হাঁটার মাঝে ঘাড় ঘুরিয়ে প্রিয়তা বারবার আয়াজের পানে তাকাচ্ছে, আবার নিজেকে দেখছে। কখনো বা নীরবে দুজনের হাইট মাপছে। সে আয়াজের থেকে অনেকটাই খাটো। মেয়ে হিসেবে যথেষ্ট লম্বা হলেও আয়াজের কাঁধ সমান তার হাইট। ফুচকা খাবেন? প্রিয়তার পেট ভরা, তবুও সে এমন সুন্দর অফার মিস করতে চাইল না। মাথা ঝাঁকাতে আয়াজ তার হাত ধরে রাস্তা পার হলো। প্রিয়তা আবারও মুগ্ধ হয়ে তাকালো আয়াজের পানে। কত যত্নশীল ছেলেটা। তার মনের মাঝে প্রেমের হাওয়া বইতে লাগলো। এই ছেলের
প্রেমে তো সে বহু আগেই পড়েছে, তবুও নতুনভাবে যেন সে প্রেমে পড়ছে। প্রিয়তা বেশি ঝাল খেতে পছন্দ করলেও আয়াজের জন্য তা পারল না। আয়াজের চোখ রাঙানিতে ভদ্র মেয়ের মতো অল্প ঝালে 1 প্লেট ফুচকা নিল। আয়াজ খেলো না। তুমি কেন খাচ্ছ না? এসব আনহাইজিনিক ফুড আমি পছন্দ করি না। প্রিয়তা মুখ বাঁকালো, তেরা চোখে তাকিয়ে খোঁচা দিল। নিজে খাও না, কিন্তু বউকে তো বেশ খাওয়াচ্ছ। তাড়াতাড়ি মেরে অন্য একটা বিয়ে করার ধান্দা? বেশ বুঝেছি আমি। আয়াজ শীতল চোখে তাকালো। কোনো কথা না বলে প্রিয়তার হাত থেকে প্লেট কেড়ে নিল। প্রিয়তা সবে 3টা ফুচকা খেয়েছে, বাকি ফুচকা প্লেট কাত করে ময়লার বালতিতে ফেলে দিল আয়াজ। প্রিয়তা চেঁচিয়ে উঠল, এই কি করছো? খাবে তো? আয়াজ বাঁকা হাসলো, তাচ্ছিল্য করে বলল, যদি মরে যান, দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে নেই আমার। প্রিয়তা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এভাবে ফেঁসে যাবে বুঝতে পারিনি। খুব আফসোস হলো। অমন কথাটা বলা কি খুব জরুরি ছিল? গাল ফুলিয়ে আয়াজের পিছু পিছু হাঁটতে শুরু করলো। দ্বিতীয়বার সে এই ছেলের পেছনে লাগবে না। পেপার হাতে গম্ভীর হয়ে বসে আছেন তরিকুল সাহেব। শাকিলা উসখুসভাবে পায়চারি করছে। এত বছরের সংসারে এখনো তিনি স্বামীর চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। তার উৎকণ্ঠা চোখের আড়াল হলো না তরিকুল সাহেবের। তিনি আর চোখে অবলোকন করে বললেন, কিছু বলবে? শাকিলা সাহস পেল, এগিয়ে এসে পাশে বসল। ধরে আসা গলায় বলল, ছেলেটার খোঁজ নিয়েছেন? আয়াজের কথা স্মরণ হতেই চোয়াল শক্ত হলো তরিকুল সাহেবের। হাতের পেপারটা তৎক্ষণাৎ বন্ধ করে জ্বলন্ত চোখে চাইলেন। তীব্র রাগ নিয়ে তিনি হুঙ্কার ছাড়লেন, তোমার ওই অভদ্র বেয়াদব ছেলের কথা আমায় বলবে না। কতটা অবাধ্য হলে এভাবে ঘর ছেড়ে বেরিয়ে যায়, আমার সম্মানের কথা একবারও ভাবলো না। শাকিলা বেগম অসহায় মুখে তাকালেন, অনুনয় করে বললেন, ছেলেটাও না বুঝে ভুল করে ফেলেছে, আপনি এভাবে রাগলে মানায়? তরিকুল সাহেব বিরক্তি নিয়ে স্ত্রীর দিকে চাইলেন, কণ্ঠে বিরক্তি ঢেলে বললেন, আমার ছেলে যে ছোট, বিয়ে করার সময় মাথায় ছিল না তার। তুমি বা কোন আক্কেলে ছোট ছেলের বউকে ধেই ধেই করে বরণ করতে গেলে? বোঝাতে পারলে না সে ছোট, বিয়ে করার বয়স হয়নি। শাকিলা হতাশ হলেন। বাপ ছেলে কেউ কারো থেকে কম না। এভাবে চললে এর শেষটা কিভাবে হবে? সে তো মা, সন্তান বাড়ির বাহিরে আছে, কি অবস্থায় আছে তা নিয়ে দুশ্চিন্তা দুদণ্ড স্থির থাকতে পারছেন না তিনি। একটা মাত্র ছেলে, একটু না হয় অবাধ্য হয়েছে, তাই বলে এভাবে বের করে দিতে হবে কেন? চোখ জ্বলে উঠল তার। ভীষণ অভিমান হচ্ছে তার। ছেলেটাও বা কম কিসে? বাপ বলল অমনি সুরসুর করে ঘর থেকে বেরিয়ে গেল। মায়ের কথা একবারও ভাবল না। শাকিলা শব্দ করে রুমের দরজা বন্ধ করলেন। বাড়ি ফিরলে তবেই এই দরজা খুলবে, অন্যথায় সে রুমের বাহিরে এক পাও ফেলবে না। আর নাইবা খাবে। দেখা যাক পানি কত দূর গড়া। রোদ ঝলমলে সকাল। প্রিয়তার অফ পিরিয়ড চলছে। আজকে কয়েকবার কল করেও পেল না। প্রিয়তা অধিক তেমন পাত্তা দিল না, হয়তো ব্যস্ত আছে। প্রিয়তার মুখ উজ্জ্বল লাগছে খুব, কারণ কি? প্রিয়তা তাকালো। তার সামনের ডেস্ক থেকে শর্মিলা ম্যাম হাস্যোজ্জ্বল মুখ নিয়ে প্রশ্ন করেছেন। তিনি এই স্কুলে সব থেকে সিনিয়র, বয়স চাকরি দুদিক থেকেই। তাছাড়া ভীষণ মিশুক, কেমন হেসে হেসে কথা বলে, দেখলেই মন ভালো হয়ে যায়। বিয়ের কথা বলে কি সে সবাইকে একটু চমকে দেবে? কিন্তু হাতে টাকা নেই, এভাবে তো বলা যায় না। তাই সে চেপে গেল, মিষ্টি হেসে বলল, আমার হাসতে মানা? তা নয়, তবে তোমার হাসি তো ধূমকেতুর মতো, বহু অপেক্ষার পর দেখা মিলে, তাই কিউরিয়াস। প্রিয়তা মুচকি হাসলো, কোনো জবাব দিল না। কি বা জবাব দেবে? আজ বহুদিন পর নিখিলের সাথে দেখা, অনেকটা অনাকাঙ্ক্ষিত ভাবে দেখা হয়ে গেল। কেমন আছেন ম্যাডাম? আপনাকে হারিকেন জ্বালিয়ে খুঁজলেও তো খোঁজ পাওয়া যায় না। অনেকটা টিটকিরি করেই বলল নিখিল। প্রিয়তার মন আজ ভীষণ রকম ভালো। মন ভালো উপলক্ষে নিখিলের এই সামান্য কথাকে গায়ে মাখল না সে। সৌজন্যমূলক হেসে বলল, এই একটু ব্যস্ত ছিলাম মাত্র। এতটাই ব্যস্ত যে সামান্য মেসেজ ওপেন করার সময়টাও হয়নি। নিখিলের কণ্ঠ জুড়ে হতাশা, বুকের ভেতর চাপা কষ্টগুলো অভিমান হয়ে বের হতে চাইল। নিখিল রুকল। তার সামনের এই রূপবতী রমণীর কৃষ্ণমতা নেই তার হৃদয়ের ব্যথা অনুভব করার।
তার অভিমানগুলোকেও হয়তো সে অবহেলায় উড়িয়ে দেবে, ঠিক যেভাবে মেয়েটার মোবাইলে এক অংশে তার পাঠানো মেসেজগুলো পড়ে রয়েছে নিদারুণ অবহেলায়। নিখিল ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, মুখে মিথ্যা এক টুকরো হাসি ঝুলিয়ে ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে বলল, এক কাপ কফি একসাথে বসে খাওয়ার মতো বন্ধুত্বটুকু আছে নিশ্চয়। প্রিয়তা নিখিলের আকুতি ভরা দৃষ্টি দেখল, মনে মনে দীর্ঘশ্বাস ফেলে সম্মতি জানালো। প্রিয়তার বলতে ইচ্ছে হলো, আমার যদি আরও একটা হৃদয় থাকতো, সেখানেও হয়তো আপনাকে দেওয়ার মতো বিন্দু জায়গা অবশিষ্ট থাকতো না। আমার পিচ্চি বরটা জানেন তো, ভীষণ হিংসুকে। দুটো হৃদয়েই থাকতো তার রাজত্ব। আপনি তখনও কষ্ট পেতেন, এখনো পাচ্ছেন। এটা আপনার ডেস্টিনি, যা হয়তো আপনি চেয়ে এনেছেন। মানুষের ডেস্টিনি সত্যি অদ্ভুত। কেউ জানে না তার ভাগ্যে কি আছে, কি হবে বা হতে চলেছে। প্রিয়তাও কি জানতো সে তার অতি বিরক্তিকর এক পিচ্চিকে এতটা ভালোবেসে ফেলবে, কিংবা তার সাথে ঘর বাঁধবে? কিন্তু সেটাই হয়েছে। এমন অপ্রত্যাশিত ঘটনা নিত্যদিন ঘটছে মানুষের জীবনে। কিছু ঘটনা খুব নাটকীয়ভাবে ঘটে, যা নিঃসন্দেহে কোনো অস্কার প্রাপ্ত সিনেমাকে হার মানাবে, ঠিক প্রিয়তার জীবনের গল্পের মতো করে। এই রেস্টুরেন্টে প্রিয়তা আগেও এসেছে নিখিলের সাথেই। এখানের কফিটা ভালো, পরিবেশটাও ভীষণ সুন্দর। এমন নীরব পরিবেশ আয়াজের ভীষণ পছন্দ। প্রিয়তা চট করে ভাবলো আয়াজকে সাথে নিয়ে এখানে একদিন আসবে। দুজন এই নীরব পরিবেশে কিছুটা সময় পার করবে। কফি এসেছে। প্রিয়তা তৃপ্তি নিয়ে কফিতে চুমুক বসালো, উদাস গলায় বলল, আপনার বোধহয় একটা বিয়ে করে ফেলা উচিত নিখিল। এইভাবে অন্যের বউয়ের পেছনে ছোটা মোটেই শোভনীয় নয়। নিখিল প্রিয়তার কথা বুঝলো না, প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো। প্রিয়তার মায়া হলো। মানুষের হৃদয় ভাঙতে ভীষণ রকম দুঃখ দুঃখ অনুভব হয়, তারও হচ্ছে। প্রিয়তা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, মনে মনে কথা সাজিয়ে নিল, কিন্তু বলার সময় এলোমেলো অগোছালো হয়ে গেল। রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে। নিখিল আগ্রহ নিয়ে চাইল। হৃদয়ের মাঝে সামান্য ভাঁজের সৃষ্টি হলো। নিখিলের অগ্রাহ্যকে প্রাধান্য দিয়ে প্রিয়তা ঝটপট বলল, বিয়ের মতো অন্তত চমৎকার কাজটা আমি করে ফেলেছি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে প্রিয়তা সোজা হাঁটতে শুরু করেছে। বাসের জন্য তাকে আর না হলেও 10 মিনিট অপেক্ষা করতে হতো। অদ্ভুতভাবে আজ একা হাঁটতেও ভীষণ আনন্দ অনুভব হচ্ছে। নিখিলকে সবটা জানাতে পেরেও নিজেকে হালকা লাগছে। হয়তো সে একটু কষ্ট পেয়েছে, কিন্তু একসময় ঠিক হয়ে যাবে। প্রিয়তার আজকাল নিজেকে সুখী মানুষ মনে হয়, সম্পূর্ণ লাগে নিজেকে। টোনাটনির সংসার তার ভীষণ পছন্দ হয়েছে। ছোট্ট হাঁড়িতে করে ভাত রান্না, একটা মুরগি, এক পদের মাছ আর সবজি দিয়ে সপ্তাহ পার করা, এইসব যেন ভীষণ ইন্টারেস্টিং ঠেকছে তার কাছে। খুব বেশি বিলাসিতা নয়, আবার অভাবও না, একদম স্বচ্ছ স্বাচ্ছন্দ্যের সংসার তার নিজ হাতে গড়া নিজের সংসার। শীতের আমেজ পড়ে গিয়েছে। বিকেল হতেই ঠান্ডা ঠান্ডা বাতাস শরীর মন দুটোকেই শীতল করে দিচ্ছে। প্রিয়তার অবশ্য এই শীতকালটা ভীষণ অপ্রিয়। কাজে বড্ড আলসেমি অনুভব হয়, চোখ জুড়ে শুধু ঘুম ঘুম পায়। ভোরে উঠে স্কুলে যেতে প্রায় শরীর আর মনের সাথে যুদ্ধে নামতে হয়। তখন মন চায় বাচ্চাদের বলতে, তোমাদের ছুটি, পুরো শীতকাল জুড়ে তোমরা কেবল ঘুমাবে। তোমাদের দায়িত্ববান শিক্ষিকা হিসেবে আমিও অত্র কাজ যথাযথভাবে সম্পন্ন করব। আজ দুপুরে বাসায় ফেরেনি, একটা চাকরির ইন্টারভিউ ছিল। প্রিয়তা চিহ্নিত হয়ে ডায়াল করলো আয়াজের নাম্বারে, কিন্তু অফ বলছে। প্রিয়তা মন খারাপ করলো। এভাবে গায়েব হওয়ার মানে কি? আয়াজ জানে না প্রিয়তা তার জন্য অপেক্ষা করছে। তার লেট প্রিয়তাকে কতটা টেনশন আর পীড়া দেয় তা সে বোঝে না। আয়াজ যখন ফিরল তখন রাত 10টা। ক্লান্ত শরীরটাকে টেনে দ্বিতীয় তলা অবধি তুলতে তার ভীষণ কষ্ট হলো। পরিপাঠী মানুষটার চেহারায় কেমন বিধ্বস্ত অবস্থা। পরপর দুবার বেল দিতেই দরজা খুলে গেল। প্রিয়তা দরজা খুলে চুপ করে পাশে দাঁড়িয়ে রইল। ভুল করেও একবার চাইল না আয়াজের পানে। আজ তার মন ভীষণ খারাপ। আয়াজ প্রিয়তার দিকে তাকিয়ে অল্প হাসার চেষ্টা করলো। ক্লান্ত মুখে শুকনো হাসি ঝুলিয়ে প্রশ্ন করল, খেয়েছেন? প্রিয়তা একথার উত্তর দিল না। রান্নাঘরে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে নাও, খাবার গরম করছি।
আয়াজ ব্যথিত হলো। ব্যথাতুর দৃষ্টিতে প্রিয়তার পানি চাইল, কিন্তু পাষাণ রমণী মুখ তুলে চাইল না। না দেখলো আয়াজের করুণ সে দৃষ্টিকে। আয়াজ লম্বা গড়ে বেডে শুয়ে পড়ল। মাথাটা ধরেছে খুব। গলা উঁচিয়ে সে প্রিয়তাকে ডাকলো। 1 কাপ কফি হবে? জবাব এলো না। আয়াজ চোখ বন্ধ করলো। চাকরিটা তার হয়নি। চাকরির সন্ধানে তার এক বন্ধুর মামার সাথে দেখা করতে মিরপুর গিয়েছিল। ঘণ্টাখানিক দাঁড়িয়ে থেকে তবেই তার দেখা পেয়েছে। সেখান থেকে বের হতেই জানতে পারে শাকিলা অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। সে অবস্থাতেই সে হসপিটালের উদ্দেশ্যে ছুটেছে। আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। না খেয়ে থাকার কারণবশত দুর্বল হয়ে সেন্স হারিয়েছে। সেলাইন দিয়েছে ডাক্তার। আজ রাত থেকে কাল তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। সকাল থেকে এক নাগাড়ে এত দৌড়াদৌড়িতে হাঁপিয়ে উঠেছে সে। তাছাড়া দুপুর থেকে পেটে কিছু পড়েনি। কফি নাও। আয়াজ চোখ মেলল। প্রিয়তা এখনো তার দিকে না তাকিয়ে দাঁড়িয়ে আছে। বইয়ের অভিমানটা তার ভালো লাগলো। আয়াজ ধীরে উঠে বসলো। প্রিয়তার হাত থেকে 1 কাপ কফি নিয়ে তার হাত ধরে কাছে টেনে বসালো। যত্ন করে কানের পেছনে চুল গুজে দিল। আদরে ভাবে বলল, এত অভিমানের কারণ? প্রিয়তা জবাব দিল না। আজ সে পণ করেছে আয়াজের কোনো মিষ্টি কথাই সে ভুলবে না। আয়াজ মুচকি হাসলো। সে জানতো উত্তর পাবে না। এতদিনে প্রিয়তার এসব স্বাভাবিক সম্পর্কে খুব ভালোই পরিচিত হয়েছে সে। মা অসুস্থ প্রিয়, হসপিটালে অ্যাডমিট। হঠাৎ করে খবর পাওয়ায় বিচলিত হয়ে পড়েছিলাম। আপনাকে জানানোর কথা মাথায় ছিল না। প্রমিস আর এমন হবে না। এতদিনে প্রিয়তার এসব স্বভাব সম্পর্কে খুব ভালোভাবেই পরিচিত হয়েছে সে। প্রিয়তা চমকালো। মা সুলভ মানুষটা অসুস্থ শুনতেই বুকের ভেতর কেমন করলো। যদিও পরিচয় খুব বেশি দিনের না, কিন্তু অল্পতেই মানুষটা কেমন করে যেন প্রিয়তার প্রিয়র তালিকায় নাম করে নিয়েছে। প্রিয়তার চোখ ছলছল করে উঠল। তার মন খারাপ হলো ভীষণ রকম। তার মুখে আধার নামতে দেখে আয়াজ তাকে নিশ্চিত করলো তিনি সুস্থ আছেন। তবুও প্রিয়তার অশান্ত মনটা শান্ত হলো না। আপনি আমার যত্ন নিচ্ছেন না বউ? তোয়ালে হাতে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বলল আয়াজ। সদ্য গোসল করায় চুল থেকে টুপটা পানি পড়ছে। উদম দেহটাতেও পানি কণা বিন্দু বিন্দু আকারে জলজল করছে। কয়েক সেকেন্ডের জন্য হলেও থমকালো প্রিয়তা। প্রেম সাগরে উপচে পড়ল ঢেউ। এত সুন্দর কেন? প্রিয়তা জানে আয়াজ ইচ্ছে করেই এরূপে তার সামনে দাঁড়িয়েছে। তবুও সে নিজেকে আটকাতে পারল না। যাকে বলে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া, তেমনটাই করল সে। তার অবাধ্য চোখ দুটো স্থির হয়ে রইল আয়াজের উদম বুকের দিকে। আয়াজ ক্রু হাসল। এগিয়ে এসে তোয়ালে প্রিয়তার দিকে ছুঁড়ে দিল। শুধালো, তাকিয়ে না থেকে প্রতিসেবা করুন। বেহেশতে যাওয়ার কত শত পথ দেখেছেন, তবুও আপনারা মেজাতি আমাদের স্বামীদের মূল্য দিলেন না। কবে বুঝবেন বলুন তো? শেষের কথাটা খানিকটা আফসোস নিয়ে বলল আয়াজ। প্রিয়তা কথা বাড়ালো না। তার বড্ড ঘুম পাচ্ছে। এখন জবাব দেওয়া মানে ঘুমের গলায় ফাঁস পড়ানো, যা সে একদমই চায় না। প্রিয়তা আগালো। চুপচাপ বাধ্য মেয়ের মতো আয়াজের চুল মুছে দিতে লাগলো। খুব ভোরে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করতে লেগে পড়েছে প্রিয়তা। নাস্তার সাথে নিয়ে শাশুড়িমাকে দেখতে যাবে। শাকিলা বেগমের সাথে তার তেমন একটা আলাপ হয়নি, তবুও তার কাছে ভীষণ আপন মনে হয়। কেমন মায়া জাগে। প্রিয়তার একটা মায়ের শখ বহুদিনের। এতদিনে সে একটা মা পেয়েছে। ভাবতেই চোখে পানি চলে আসে। সেই কবে মাকে হারিয়েছে সে। চেহারাটাও মনে নেই। প্রিয়তা চোখ বন্ধ করে, মনে করার চেষ্টা করে, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই পেল না। দুটো সংবাদ আছে, একটা গুড, অন্যটা ব্যাড। কোনটা আগে শুনতে চান? প্রিয়তা কপাল কুঁচকে তাকালো। রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়াজ। মাত্রই ঘুম থেকে উঠে এসেছে। চোখ মুখ জুড়ে বিস্তর হাসি। প্রিয়তা আগাগোড়া আয়াজকে অবলোকন করলো। সকাল সকাল কোন ড্রামা স্টার্ট করলো আবার? প্রিয়তা পুনরায় রুটি বেলায় নজর দিল। মুখে বলল, যদি সত্যি কিছু বলার থাকে ঝটপট বলে বিদায় হও। হাতে একদমই সময় নেই। আপনাকে জব করতে হবে না, ছেড়ে দিন। প্রিয়তার হাত থেমে গেল। ঘাড় ঘুরিয়ে চোখ পিটপিট করে তাকালো। ছেলেটার নির্ঘাত মাথা খারাপ হয়েছে।
পরক্ষণেই হেসে দিয়ে বলল, জব ছাড়লে চলবো কি দিয়ে পিচ্চি ছেলে? আয়াজ রাগ করল না, হাসি মুখে প্রিয়তার পেছনে এসে দাঁড়ালো। পেছন থেকে হাত গলিয়ে জামা আঁকড়ে ধরল। প্রিয়তার নরম কাঁধে থুতনি রেখে মিষ্টি করে হেসে বলল, একটা জব পেয়েছি প্রিয়তা, একটু কষ্টের, কিন্তু মাস শেষে যা পাবো তা দিয়ে খুব সুন্দর করে হয়ে যাবে। 2-3 মাস এভাবে চলি, ততদিনে না হয় একটা ভালো জব খুঁজে নিব। প্রিয়তা মুচকি হাসলো, উত্তর করল না। কিছু কিছু সময় উত্তর না দেওয়াই ভালো, পরে না হয় বুঝিয়ে নিবে। ব্যাড নিউজটা কি ছিল? আজ প্রিয়তাকে ছেড়ে দেয়ালে হেলান দিল। ভীষণ রকম মন খারাপ নিয়ে বলল, ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে জবটা হয়নি। প্রিয়তার ভেতর কোনো পরিবর্তন দেখা দিল না। সে আগের মতোই রুটি বেলতে বেলতে স্বাভাবিকভাবে বলল, মানুষের অফিসে কাজ করে লাভ নেই আয়াজ, চলো নিজেদের বাড়িতে ফিরে যাই। নিজেদের এত বড় অফিস থাকতে মানুষের হয়ে কাজ করে কি লাভ? আয়াজ ভ্রু কুচু করল। প্রিয়তা কি জানে না ও বাড়ি তাদের জন্য নিষিদ্ধ? চাদর গায়ে বাগানের বেঞ্চিতে বসে আছে প্রিয়তা। সকালের মিষ্টি রোদ গায়ে এসে পড়ছে। হালকা ঠান্ডা বাতাস আর রোদ মিলে সুন্দর একটা অনুভূতি হচ্ছে। ভাবি, ক্রিকেট খেলবেন? আয়ান ব্যাট হাতে দাঁড়িয়ে আছে, খেলার প্রস্তুতি নিয়েই তবে এসেছে। প্রিয়তা ঘুরে বসলো, হাসি মুখে বলল, তো দেবর সকাল সকাল ব্যাট হাতে যে, চাচিমা বুঝি ঘুম? আয়ান মাথা দুলিয়ে হাসলো। মা ঘুমে বলি আমি এখানে, নয়তো এতক্ষণে স্কুলের দ্বিতীয় তলির কর্নারের রুমটাই শেষ বেঞ্চি নাক টেনে ঘুমাতে হতো। কথা শেষে আবারও হাসলো আয়ান। প্রিয়তা আকাশ সমান বিস্ময় নিয়ে বলল, সে কি কথা, স্কুল বুঝি ঘুমানোর জায়গা? আয়ানের মুখভাব পরিবর্তন হলো না, ব্যাট দিয়ে 6 মারার মতো অঙ্গভঙ্গি করে বলল, সবার জন্য ওটা পড়াশোনার জায়গা হলেও আমার জন্য একান্তই ঘুমানোর জায়গা। ওখানে তো আর মানেই যে আমাকে ঘুমাতে দেখলি ধমকে উঠবি। বলেই হেসে ফেলল আয়ান। প্রিয়তাও ফিক করে হাসলো। ছেলেটা ভীষণ চঞ্চল, ওর চঞ্চলতা ট্রেনের গতিকেও হার মানাবে। মনের দিক থেকেও ভীষণ ভালো, কত সহজেই প্রিয়তাকে আপন করে নিয়েছে। কোনো কথা শেয়ার করতে দ্বিধা নেই যেন। প্রিয়তা এ বাড়িতে এসেছে 1 মাস হয়েছে। তরিকুল সাহেব নিজে গিয়ে তার হাত ধরে অনুরোধ করেছিল ফিরে আসার জন্য। সে আর না করে কিভাবে? বাবার মতো মানুষটার চোখের পানি তার হৃদয়কে শিথিল করে দিয়েছিল। তার পরদিনই সব কিছু নিয়ে ফিরে এসেছিল এ বাড়িতে। এ বাড়ির প্রত্যেকটা মানুষকেই প্রিয়তার ভীষণ রকম পছন্দ হয়। প্রিয়তার আজকাল সময় কাটতে চায় না, জবটা ছেড়ে দিয়েছে সে। ওদিকে নজর দিতে গেলে সংসারের প্রতি উদাসীনতা চলে আসে। প্রিয়তা তা চায় না, সে তার মন প্রাণ উজাড় করে দিতে চায় সংসারে। রোজ সকালে আয়াজের জন্য টিফিন রেডি করে দেওয়া তার খুব পছন্দের কাজের মধ্যে একটি। প্রিয়, আমার খাবার রেডি, লেট হচ্ছে তো। আয়াজ হাতের ঘড়ি ঠিক করতে করতে রান্নাঘরের সামনে এসে দাঁড়িয়েছে। প্রিয়তা ঝটপট আয়াজের জন্য টিফিন বাটিতে তুলে দিচ্ছে। শাকিলা বেগম প্লেটে পরোটার ভাজি নিয়ে এগিয়ে গেলেন। নাস্তা না করে কোথায় যাচ্ছ? নাস্তার সময় নেই মা, বাবা বকবেন লেট হলে। আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো। নাও হা করো, আমি খাইয়ে দিচ্ছি, সময় লাগবে না বেশি। আয়াজ হা করলো। শাকিলা বেগম যত্ন নিয়ে ছেলের গালে খাবার তুলে দিতে লাগলো। প্রিয়তা তা দেখে মুচকি হাসলো। মায়ের যত্ন বুঝি এমন মধুর হয়? কি মা, তুমি তোমার অত বড় ছেলেকে এখনো গালে তুলে খাইয়ে দিচ্ছ, আর আমি ছোট হওয়া সত্ত্বেও মা আমাকে মাছের কাঁটা বেছে দিতে চাই না। ভীষণ উদাস হওয়ার ভান করলো আয়ান। ছেলেটা মাছের কাঁটা ভয় পায়। অদ্ভুত হলেও সত্যি, মাছের কাঁটা বাছার ভয়ে সে মাছ খেতে নারাজ। ছোট চাচি ওর ভয় দূর করতে কাঁটা বেছে দিতে চায় না। দুনিয়াতে এত অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর জিনিস থাকতে মাছের কাঁটাকেই কেন ভয় পেতে হবে? এর মাঝে প্রিয়তা খাবার টেবিলে খাবার সাজিয়ে দিল। আয়াজের খাওয়া শেষ হতে এক প্রকার দৌড়ে বের হয়ে গেল সে। দেবরকে উদাস কেন লাগছে? যে জেলানি বিয়ে করব, যে মাছ ধরতে পারে, সে নিশ্চয়ই মাছ বাঁচতেও পারবে। কি বলেন ভাবি? প্রিয়তা বিজ্ঞদের মতো মাথা নাড়ল, সম্মতি জানিয়ে বলল, সে তো অবশ্যই। তাহলে আমার বিয়ের একটা ব্যবস্থা করে ফেলেন ভাবি, অনেকদিন হলো সর্ষে ইলিশ খাই না। আয়নের কণ্ঠে উচ্ছ্বাস। শাকিলা ধমক দিলেন,
খাবার টেবিলে এত কথা কেন আয়ান? তোমার মা কোথায়? এখনো ওঠেনি? এর মাঝেই তিনি নেমে এলেন, চেয়ার টেনে বসতে বসতে বললেন, রাতে ঘুম হয়নি ভাবি, মাজাটা যা ব্যথা, সকালের দিকে একটু চোখ বন্ধ হয়ে এসেছিল, এইটুকু দেরি হলো। মায়ের কথায় আয়ান ফোড়ন কাটল। হ্যাঁ মা, এই জন্যই রাত 11টার পর তোমার রুমের পাশ থেকে কেউ হাঁটতে পারে না। গরিলার নাক ডাকার মতো অদ্ভুত সব শব্দ ভেসে আসে। আয়াজের কথায় প্রিয়তা মজা পেল, ঠোঁট টিপে হাসলো। শাকিলা বেগম না হাসলেও তার মুখভঙ্গি বলে দিচ্ছে তিনিও হাসি চাপিয়ে রেখেছেন। কিন্তু ছোট চাচি তেতে উঠলেন। তুমি বেশি বকবক করছো আজকাল আয়ান, এমন হলে হোস্টেলে পাঠিয়ে দেব। অবস্থা বেগতিক দেখে শাকিলা বেগম কথার অন্য প্রসঙ্গে চলে গেলেন। এভাবেই তিনি আয়ানকে বাঘের কবল থেকে বাঁচিয়ে নিলেন। চোখের পলকে সময়গুলো কিভাবে যেন পার হয়ে যেতে লাগলো। দিন থেকে মাস গড়িয়ে বছর হতে চলল। প্রিয়তাকে যেন আজ সুখের চাদরে আগলে রেখেছে, কোনো দুঃখ যেন তাকে ছুতেই পায় না। এত এত সুখের মাঝে হঠাৎ করে একটা খারাপ সংবাদ এসে প্রিয়তাকে মুচড়ে দিল। ধূপ করে যেন ভেঙে গেল তার পাশের সুখের দেয়াল। তার মামা মারা গিয়েছে। এমন একটা সংবাদের জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। এতটা বছর ধরে যে মানুষটা বটগাছের মতো ছায়া হয়েছিল তার মাথার উপর, সেই মানুষটার মৃত্যুর সংবাদ শোনার মতো ভয়ঙ্কর আর কী বা হতে পারে। প্রিয়তার দুনিয়াটা যেন সেখানেই থমকে গিয়েছিল। তার গগন বিদারী আর্তনাদ ছড়িয়ে পড়ল বাড়ির আনাচে কানাচে। কেঁপে উঠল যেন গহীনে থাকা ক্ষুদে প্রাণগুলো। তার কান্না আর আহাজারি সহ্য করতে না পেরে শাকিলা বেগম সমেত আয়াজ প্রিয়তাকে নিয়ে প্রিয়তার মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পুরো পথটায় প্রিয়তা কেঁদে কেঁদে চলল। কোনো রকম সান্ত্বনা বাণী পারিনি তারে কান্নাকে থামাতে। বাড়ি ভর্তি লোক, তবে বাড়িতে কোনো আমেজ নেই, নেই কোনো আনন্দ। সকলে নীরব থেকে তাদের দুঃখ প্রকাশ করছে। ভিড় ঠেলে প্রিয়তাকে নিয়ে এগিয়ে গেল আয়াজ। এতটুকু পথ আসতে আসতে মেয়েটা কেমন নেতিয়ে পড়েছে। সুজলা এক চুলো বিধ্বস্ত হয়ে বসার রুমে বসে আছে। তাকে ঘিরে ধরে আছে আর 6 কি 7 জন মহিলা। পাশেই তুলি পানির জগ হাতে দাঁড়িয়ে আছে। মেয়েটা কেমন পাথরের মতো হয়ে গেছে। এত ভিড়ে কেউ হয়তো মেয়েটার দিকে নজর দিতে সময় পায়নি। রত্নাকে কোথাও দেখা গেল না। প্রিয়তাকে দেখা মাত্র সুজলা চিৎকার করে উঠল, এই বান দিচ্ছি, তুই এখনো কেন আছিস? বের হ আমার বাড়ি থেকে, এই মুহূর্তে বের হ। সুজলা এমন দিনেও এই আচরণ করবে এমনটা বুঝতে পারেনি আয়াজ। শাকিলা বেগম তবদা খেয়ে ছেলের দিকে তাকালেন। তিনি এসবের কিছুই বুঝতে পারছেন না। এর মাঝে প্রিয়তা কেঁদে উঠল। সুজলার পা জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ল। মামি, এভাবে বলো না। আমি থাকতে আসিনি মামি, মামাকে একবার দেখেই চলে যাব। আমি আর কখনো আসবো না, বিশ্বাস করো। প্রিয়তার এই আহাজারিতে পাথর নরম হলেও সুজলা নরম হলো না। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কখনো শুধরায় না, কোনো পরিস্থিতি পারে না তাদের জঘন্য রূপ থেকে তাদের বের করে আনতে। সুজলাও তাদের মধ্যে একজন। আয়া যেমন জঘন্য মহিলার সাথে তর্কে যেতে চায় না, তাই এক প্রকার জোর করে প্রিয়তাকে সাথে নিয়ে বের হয়ে আসে। পৃথিবীতে যদি খারাপ মানুষের কাউন্টিং করা হয় তবে এই মহিলাই হবে প্রথম, এমনটাই ধারণা আয়াজের। ফিরে আসার পর গুমোট হয়ে পড়েছিল প্রিয়তা। আয়াজ শত চেষ্টা করেও প্রিয়তার সাথে কথা বলতে পারেনি। এক পর্যায়ে হাল ছেড়ে দিল। থাক না কিছুটা সময় নিজের মতো। নিজ মন খারাপের স্থায়িত্ব হলো সপ্তাহখানেক। আজ সপ্তাহখানেক বাদে প্রিয়তা রান্নাঘরে এসে শাকিলা বেগমের সাথে রান্না করতে। বইয়ের এ কাজে শাকিলা ভীষণ খুশি হলো। এ কদিন মেয়েটার রুম বন্ধ করেছিল, তাতে যেন বাড়িটাও আধারে তলিয়েছিল। মা বাবা আজ বাসায় আছেন? হ্যাঁ, আজ অফিসে যাবে না শুনলাম। প্রিয়তা সুন্দর করে 1 কাপ লাল চা বানালো। তার হাতের চা তরিকুল সাহেবের পছন্দ। এ সময় তিনি বাড়িতে থাকলে স্টাডি রুমেই থাকেন, তাই প্রিয়তা সেদিকেই পা বাড়ালো। বাবা আসবো? তরিকুল সাহেব বই থেকে চোখ সরিয়ে তাকালেন। প্রিয়তাকে দেখা মাত্র তার মুখে হাসি ফুটল। হেসে বলল, মাঝে আসো আসো, কতদিন বাদে মুখখানা দেখলাম। প্রিয়তা মুচকি হাসলো। চা এগিয়ে দিতেই তিনি চায়ের কাপ নিয়ে তৃপ্তি নিয়ে চুমুক বসালেন। উৎসাহ নিয়ে বললেন,
জানো মা, তোমার হাতের চায়ের স্বাদ একদম আমার আম্মার বানানো চায়ের মতো। আলাদা একটা তৃপ্তি আছে। প্রিয়তা এ কথা জানে। যতবার প্রিয়তা তাকে চা দেয় ততবারই তরিকুল সাহেব অতি আগ্রহ নিয়ে তাকে এই একই কথা শোনায়। প্রিয়তার এতে বিরক্ত লাগে না, বিষয়টা তার খুব অদ্ভুতভাবে ভালো লাগে। সকাল সকাল প্রিয়তার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে আছে, মাথাটা ধরে গেছে। উঠে বসে গরম চোখে আয়াজের দিকে তাকালো। কতবার না করেছি এত সাউন্ড দিয়ে টিভি না দেখতে? আমাকে কি একটু ঘুমাতেও দিবে না? আয়াজ করুণ চোখে তাকালো। তার কোলে বসে আছে 3 বছর বয়সী আজরা, যে কার্টুন দেখে খিলখিল করে হাসছে। প্রিয়তা কি বলবে খুঁজে পেল না। এতদিন শুধু আয়াজ ছিল, এখন তো তাকে জ্বালানোর জন্য আরও একজন আছেন। এরা বাপ মেয়ে মিলে তার জীবনটা নিমপাতা করে তুলছে। আপনি আমাদের শত্রু কেন ভাবছেন বউ? আমরা তো একটু কার্টুন দেখছি মাত্র, তাই না মাম্মা? মাথা দুলালো আজরা, ছোট ছোট করে বলল, মাম্মা সত্য। আয়াজ ফিক করে হেসে ফেলল, গালে চুমু খেয়ে বলল, চল আমরা ঘুরে আসি মাম্মা, এখনই নয়তো পিটুনি দিবে। যাওয়ার পূর্বে আয়াজ প্রিয়তার উদ্দেশ্যে একটা কিস ছুঁড়ে দিল, যা দেখা মাত্র প্রিয়তা চোখ গরম করে তাকালো। কিন্তু ডোন্ট কেয়ার ভাব নিয়ে মেয়েসহ আয়াজ বের হয়ে গেল। প্রিয়তা সেদিকে তাকিয়ে হাসলো। এখন আর তার ঘুম হবে না। আজরা দেখতে অনেকটা আয়াজের মতো হয়েছে, একদম বাপকা বেটি। স্বভাবও বাপের মতো, বদমেজাজি একরুখে ধরনের। এই ছোট্ট বয়সে মেয়ের এত জেদ, বড় হলে যে কি হবে। মায়ের থেকে বাপের সাথেই তার ভাব বেশি। প্রিয়তার মাঝে মধ্যে মনে হয় সে ভুল করে এই দুজনের দুনিয়ায় চলে এসেছে। কিন্তু মেয়েটা তার ভীষণ মিষ্টি, সাথে মেয়ের বাপটাও। দুজনকে দেখলে কেবল দেখতেই মন চায়। এত আদুরে কেন তার প্রিয় মানুষগুলো?